কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। কৃষিপ্রধান দেশ আমাদের এই বাংলাদেশ। ধান, পাট, গম প্রধান ফসল হলেও দেশের প্রায় ৭০ লক্ষ হেক্টর জমিতে সবজি ফসল উৎপাদিত হয়। কৃষি গবেষণায় এই প্রতিষ্ঠানটি ৯০টিরও অধিক সবজি ফসলের জাত উদ্ভাবন করেছে। সবজির পাশাপাশি ফল উৎপাদনের অবদান রাখছে এবং গবেষণার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন করছে। এই সকল গবেষণা কার্যক্রম এর সাথে ফুল নিয়ে গবেষণা কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি ২০১৪ থেকে ২০১৫ অর্থ বছরে বিভিন্ন ফসলের ৩৭টি উন্নত উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে। এই জাতগুলোর মধ্যে হলো গমের ২টি, আলুর ৮টি, সরিষার ১টি, মসুর ডালের ১টি, মুগের ২টি, আমের ১টি, কাঁঠালের ২টি, কুলের ১টি, ড্রাগন ফলের ১টি, টমেটোর ২টি, ঝিঙার ১টি, পালং শাকের 1টি, মিষ্টি মরিচের 1টি, ঢ্যাঁড়সের 1টি এবং স্ট্রবেরির 2টি জাত উদ্ভাবন করেছে। এক ফসলের পরিবর্তে 4 ফসলের বিন্যাস, সার ও সেচ ব্যবস্থাপনা সহ সমন্বিত বালাই নাশক ব্যবস্থাপনার লাক্সই প্রযুক্তির ব্যবহার কৌশল গবেষণার মাধ্যমে কৃষক পর্যায়ে হস্তান্তর করতে সক্ষম হয়েছে। কৃষকের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে এই গবেষণা কার্যক্রম বিশাল ভূমিকা রেখে চলেছে। পরবর্তীতে এই গবেষণার সুফল কৃষকগণ ভোগ করে অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অধীনে 200-র অধিক ফসল নিয়ে গবেষণা করা হয়। এই গবেষণা প্রতিষ্ঠানে 60টি ফসল ভিত্তিক গবেষণা কেন্দ্র রয়েছে। তার অন্যতম প্রধান কেন্দ্র হর্টিকালচার রিসার্চ সেন্টার। এই হর্টিকালচার রিসার্চ সেন্টার প্রধান গবেষণা কেন্দ্র জয়দেবপুরে। হর্টিকালচারাল বলতে আমরা সবজি, ফলমূল এবং ফুলকে বোঝাই। এই 3টি প্রধান ভাগে বিভক্ত। বাংলাদেশে প্রায় 80টির উপরে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আমাদের হর্টিকালচার রিসার্চ সেন্টার BARI থেকে এখন পর্যন্ত অনেকগুলো জাত বের হয়েছে। আমাদের অন্যতম প্রধান সবজি টমেটো, যেটা 17টা পর্যন্ত জাত বের হয়েছে এবং এই 17টা জাতের মধ্যে 4-5টি রয়েছে সামার টমেটো। আপনারা জানেন টমেটো আগে প্রধানত শীতকালে হতো, এখন গ্রীষ্মকালে হচ্ছে, যেটা আমার সামার টমেটো নামে বাড়ি থেকে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত হয়েছে এবং কৃষকের মাঝে এখন ব্যাপকভাবে চাষ হচ্ছে। এখন আমরা সারা বছরই টমেটো খেতে পারি। এই জাত উদ্ভাবনের বেলায় আমাদের হর্টিকালচার রিসার্চ সেন্টার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জার্মপ্লাজম সংগ্রহ করে তারা হাইব্রিডাইজেশনের মাধ্যমে হাইব্রিড জাত উদ্ভাবন করেছে। যে আজকে যে ডাইভার্সিটি অর্থাৎ বিভিন্ন সবজির যে জাত উদ্ভাবন, এর পরিচর্যা, এর চাষ পদ্ধতি এবং প্রসেসিং সব কিছু নিয়ে গবেষণা আমাদের হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকেই করা হচ্ছে। আর এর পাশাপাশি আপনারা হয়তো জানেন হর্টিকালচার শুধু সবজি নিয়ে গবেষণা করে না, আমাদের ফলের ক্ষেত্রে আমাদের যথেষ্ট প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। বাই দিস টাইম 11টা আমের ভ্যারাইটি রিলিজ হয়েছে। 11 নম্বর ভ্যারাইটির যে আম, সেটা সারা বছরই চাষ করা যায়। এই আমে একই গাছের মধ্যে দেখা যাবে পাকা আম, কাঁচা আম, ছোটো আম এবং এই ইনফ্লোরেন্স ফুল এসেছে।
অর্থাৎ সারা বছরই এখানে হারভেস্ট করা যাবে। সেই জন্য আমরা এটার দ্রুত মাল্টিপ্লাই করার চেষ্টা করি। আমাদের অবশ্যই একটা দুটো না 4টা 5টা পর্যন্ত সবজি ফসল চাষ করতে হবে একই জমিতে। আমাদের দেশে কৃষক ভাইয়েরা বরাবরই অধিক ফলন পাবার আশায় জমিতে ইউরিয়া সারের চাহিদা না জেনেই মাত্রাতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন। কিন্তু জমিতে ইউরিয়া সারের প্রয়োজন ছিল কিনা বা সারের কার্যকারিতা কতটুকু হলো সেদিকটা কৃষক ভাইয়েরা মোটেও ভাবেন না। এই প্রেক্ষাপটে দেশে ইউরিয়া সারের সঠিক ব্যবহার ও অপচয় রোধে সাম্প্রতিককালে সরকারি বেসরকারিভাবে কৃষক ভাইদের মাঝে এলসিসি প্রযুক্তি সম্প্রসারণে নানা রকম কর্মসূচি পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ের ফলাফলে দেখা গেছে এলসিসি ব্যবহার করে হেক্টর প্রতি 90 কেজি ইউরিয়া সাশ্রয় করা সম্ভব। এখানে আপনারা দেখছেন যে 4টা কালার আছে, সেই ধানের পাতার সাথে রং মিলিয়ে এই 4টি কালার করা হয়েছে এবং এখানে নম্বর দেওয়া আছে 2, 3, 4, 5। এই রঙের সাথে যদি আমরা ধান গাছের বিভিন্ন পর্যায়ে পাতার রং মিলাই তাহলে এই রং থেকেই আমরা বুঝতে পারবো যে আসলে ধান গাছের ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন আছে কি নাই। বোরো মৌসুমে চারা রোপণের 20-21 দিন পর এবং রোপা আমন বা আউশ মৌসুমে চারা রোপণের 15 দিন পর থেকে আমরা এই লিপ কালার চার্ট ব্যবহার করতে পারবো। প্রথমত যে কোনো একটা প্লটের 10টি গাছ বেছে নিতে হবে। 10টা গাছ বাছার পরে আমি প্রত্যেকটা গাছের একটা পাতার রং মেলাবো। যে গাছগুলো বেশি এই হলুদের দিকে মিলবে তাদের একটা মাত্রা আছে, সবুজের দিকে মিলবে সেগুলোর একটি মাত্রা আছে। যে জায়গায় পাতার রং মিলে যাবে ধান গাছের সাথে এই এলসিসির নম্বর আমাকে সেইটা মনে রাখতে হবে। বোরো ধানের ক্ষেত্রে এই 3 বা এর নিচের দিকে যদি মিলে যায় তাহলে পরে আমাদের বুঝতে হবে যে ওই জমিতে সার দিতে হবে। এখন অর্থাৎ এই 3.5-এর নিচে এখানে যে সংকট মাত্রা আমরা বলে থাকি, সংকট মাত্রাটা হচ্ছে 3.5। এই 3.5-এর নিচে অর্থাৎ এই যে 4টা মাত্রা আছে এই নিচের 2টার সাথে যদি রং মিলে যায় তাহলে পরে আমাদেরকে ইউরিয়া সারে দিতে হবে। আর এই 3.5 বা তার উপরের দিকে যদি মিলে তাহলে ইউরিয়া সার দিতে হবে। এইভাবে আমরা যদি দেখি যে এই জমিতে 6টা বা 7টা বা 8টা গাছের পাতার সাথে রং এই সংকট মাত্রার নিচে আছে তাহলে আমরা এই জমিতে বোরোর ক্ষেত্রে প্রতি বিঘায় 9 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। তবে এখানে মনে রাখতে হবে প্রথম পরিমাপে যদি আমার ইউরিয়া সার প্রয়োগ করার প্রয়োজন না হয় তাহলে আমাকে 10 দিন না 5 দিন অন্তরই এসে আবার পরিমাপ করতে হবে। অর্থাৎ আমি এই পরিমাপ করার পর সাথে সাথে যদি ইউরিয়া সার দেয়া দরকার হয় তাহলে আমি আবার 10 দিন পর এসে পরিমাপ করব। কিন্তু ইউরিয়া সার যদি দেওয়ার দরকার না হয় তাহলে আমরা 5 দিন পর এসে পরিমাপ করব। এইভাবে চারা রোপণের 21 দিন পর থেকে শুরু করে থোর আসা পর্যন্ত সময়কালে আমরা এভাবে 10 দিন এবং বা 5 দিন অন্তর অন্তর পরিমাপ করে যদি ইউরিয়া সার দেওয়ার দরকার হয় তাহলে দিব, দরকার না হলে দিব না। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। শুধু দর্শক দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে বর্তমানে নানান ধরনের মাছ চাষ করা হয়, তবে পাঙ্গাস একটি ব্যাপকভাবে চাষকৃত মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরে প্রথম থাই এবং সূচি পাঙ্গাসের উপর গবেষণা শুরু করে। পরবর্তীতে পুকুরে এ মাছ চাষ করা হয়। অতঃপর মৎস্য অধিদপ্তর সহ বেসরকারি উদ্যোগে পাঙ্গাস মাছ প্রযুক্তি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে। নদী কেন্দ্র চাঁদপুরের বিজ্ঞানীরা 1993 সালে বাংলাদেশে সর্বপ্রথম থাই পাঙ্গাস মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে
পোনা উৎপাদন করতে সক্ষম হন। পরবর্তীতে 1994 সালের মধ্যে থাই পাঙ্গাস মাছের নার্সারি ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করা হয় এবং 1995 সালে থাই পাঙ্গাস মাছের একক ও মিশ্র চাষ প্রযুক্তিও উদ্ভাবন করা হয়, যা পরবর্তীতে মাঠ পর্যায়ে প্রমিতকরণ করা হয়েছে। থাই পাঙ্গাসের পোনা উৎপাদন ও বাণিজ্যিক চাষাবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে মৎস্য সম্পদ উন্নয়নে বিপ্লব সাধিত হয়েছে। এ পর্যন্ত কেন্দ্র থেকে 1000 জন মৎস্য চাষী উদ্যোক্তাকে থাই পাঙ্গাস মাছের উন্নত চাষ ব্যবস্থাপনা ও নার্সারি ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া 100 জন হ্যাচারি মালিককে থাই পাঙ্গাস মাছের পোনা উৎপাদন প্রযুক্তিটি সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করি দেশে পাঙ্গাস মাছের চাষে যে বিপ্লব সূচিত হয়েছে তা আরও বেগবান হবে, উৎপাদিত হবে প্রচুর পাঙ্গাস এবং দেশের আমিষের ঘাটতি পূরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে